ভূত ভূত, এই ঘরে ভূত। কি বলছো দীপ্ত? আমি রোকসানা আন্টি। সেলিম সাহেব উঠে বসালেন দীপ্তকে। দীপ্ত ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার জড়তা এখনো কাটেনি। বুকের স্পন্দন লাগাম ছাড়া। পালস অক্সিমিটারে মাপলে 120-এর উপর হবে হয়তো। সেলিম সাহেব তাকে বাড়ির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, কি হয়েছে? দীপ্ত পানিটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিল। তারপর একটু জিরিয়ে পুরো ঘটনাটা বলল। ঘটনাটা শুনতেই রোকসানা রক্তশূন্য হয়ে গেল। ভূতে তার বিশাল ভয়। সে উত্তেজিত হয়ে বললেন, আমি এখানে থাকবো না, আমি দেশে যাব। কিন্তু সেলিম সাহেব নির্বিকার। তপ্ত নিঃশ্বাস ছেড়ে একরাশ বিরক্তি নিয়ে বললেন, ডাক্তার হয়ে ভয় পাচ্ছ দীপ্তি? ভূত টুট হয় না। ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো। আর রোকসানা, তুমি যেতে চাইলে আমি টিকিট কেটে দেব। সেলিম সাহেবের এমন নির্বিকার আচরণে বেশ রোকসানার মনক্ষুণ্ণ হলো। বরাবর এই লোকটার এমন দায়সারা ভাব। এদিকে ভীত সন্ত্রস্ত দীপ্ত এখনো থমথমে দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রইল। তার মনে ভুল ছিল কি সব? ক্যালকুলাসের বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে ম্যাথ করা শুরু করেছে ধারা। তাকে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। তাকে প্রমাণ করতে হবে অনল ভাই প্রশ্ন দেয়নি তাকে, তার সাথে ভেদাভেদ করেনি। ভালোবাসাও বেশ অবাক্কর জিনিস। প্রণয়ের আবেগে মানুষ সবকিছু করতেও দ্বিধাবোধ করেনি। নয়তো যে ধারাকে বকেও অনল পড়াতে বসতে পারে না, সেই ধারায় কিনা নিজে নিজে পড়তে বসেছে, তাও ভার্সিটি থেকে আসার পর থেকে। অনল অবশ্য এখনো ফেরেনি। ধারা তাকে ফোনও করেনি। অভিমানটা বজায় রেখেছে, যদিও বড় মাকে 10 বারের মতো জিজ্ঞাসা করেছে। তোমার ছেলে আসে না কেন? বড় মা মটরশুঁটি ছিলতে ছিলতে বলল, তুই ফোন দে। না, ওর সাথে কথা নেই। বড় মা হাসতে হাসতে বলল। গুসা হয়েছে নাকি? ধারা উত্তর দেয়নি। গোস্বা হয়েছে বটে, খুব হয়েছে। এবং অনল যদি গোস্বা না ভাঙায় তবে অভিমান থাকবেই। ধারা অঙ্কটি কষতে কষতেই কেটে দিল। মন বসছে না। মানুষটা আসে না কেন? এত দেরি তো হবার কথা নয়। উঠে বারান্দার দিকে যাবে, তখনই কলিং বেল বাজলো। ধারা আবারও বসে পড়ল টেবিলে। মিনিট 10 বাদে ঘরে প্রবেশ করলো অনল। ধারা বেশ মনোযোগী ভাব নিয়ে বসে আছে। অনল এক নজর তার দিকে তাকিয়ে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। কোনো কথা বলল না সে। তবে ধারাও কম নয়। সেও তার রাগ অক্ষত রাখবে, কিছুতেই দমাবে না সে। মিনিট 10 বাদে গোসল সেরে বের হলো অনল। চুলের গোড়া থেকে পানির রেখা মুখ বেয়ে গড়িয়ে পড়ছে। টি শার্টের গলার খানিকটাও ভেজা। টাওয়ালটার দিকে দায়সারাভাবে সে মাথা মুছতে লাগলো। মাঝে আর চোখে একবার ধারাকেও দেখলো। সে চোখ মুখ খিচে তাকিয়ে আছে খাতার দিকে। মুখের ভঙ্গিমাতে অসম্ভব কাঠিন্য। অনল ঠিক তার পেছনে দাঁড়ালো। উকি দিতে দেখলো অঙ্কের এক মাথায় এসে আটকে আছে ধারা। কিছুতেই সামনে এগোতে পারছে না। অনল ঠোঁট বাঁকিয়ে হাসলো। তারপর পাশ থেকে একটা কলম নিয়ে ঝুঁকে পরের লাইনটা লিখে দিল। অনল ঝুঁকতেই চমকে উঠল ধারা। পাশ ফিরতেই অনলের সাথে চোখাচোখি হলো। অনলের ভেজা চুল থেকে এখনো জলরাশি পড়ছে। ধারার খাতাটাও ভিজল কিঞ্চিত। ধারা চোখ সরিয়ে নিল। ধারার এরূপ কাজে অনলের হাসি চওড়া হলো। সে ইকুয়েশনের লিখেই সোজা হয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, শুধু শুধু তখন আমি রাগ দেখাইনি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত সেটা আমার জানা আছে। ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসে নয়, ফ্যাক্টের। কেউ বিদ্বান হলে ওরা তোমার উপরের জিনিস। প্রশ্নটি কতটা কঠিন হতে পারে ধারণারই। তারপরেও যদি কেউ মুখ ফুলিয়ে থাকে, আমার কিছু করার নেই। অনলের কথায় ধারার সুপ্ত জিদটা যেন আরও ধপ করে জ্বলে উঠল। আত্মদাম্ভিক মেয়েটি ধারা। সে যতই অলসতা দেখা কিংবা অনাগ্রহ প্রকাশ করুক না কেন, কেউ তার দক্ষতার উপর প্রশ্ন করলে সেটা মোটেই সহ্য হয় না তার। অনলের আগেও তাকে ফেলুরানি বলতো, তবে আজকের কথাটা তার যেন আত্মসম্মানে লাগলো। মনে মনে স্থির করলো তাকে যদি পরীক্ষা দিতেই হয় সে দিবে, এবং সবাইকে দেখিয়ে দিবে তার মার্কটি নিজস্ব অর্জিত। ধারা তাই বিনা বাক্য ক্ষয়ে আরও মনোযোগ দিয়ে অঙ্ক কষতে লাগলো। অনল ঈষৎ অবাক হলো। ভেবেছিল হয়তো ধারা হতাশ হবে, কিন্তু না, সে আরও দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করছে। যেন সে প্রতিজ্ঞাবদ্ধ, যেভাবেই হোক তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। অনল অপলক নয়নে চেয়ে রইল ধারার দিকে। সেই চাহনিতে ছিল শুধুই মুগ্ধতা। ধারার পড়া শেষ হলো বেশ রাতে। ঘড়ির দিকে তাকালো সে। 3টা বাজে। বাহুজোড়া উঁচু করে শরীরে টান দিল। মাজা ধরে এসেছে বসে থাকতে থাকতে। চোখ বুলালো ঘরে। অনল নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দার লাইট জ্বলছে না। ঘরের লাইট এবং বাহিরের নিকষ আধার মিলে আলো আধারই মায়া তৈরি করেছে। সেই মায়া অনলকে যেন আরো বেশি মায়াবী লাগছে। বিশাল দেহী মানুষটাকে ঘিরেই যেন রাজ্যের মায়া। গাঢ় অভিমানের জন্য একটু যে কথা বলবে সে আর হলো না। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। তারপর বিছানাটা ঠিক করে গা এলিয়ে দিল ধারা। বিছানায় শুতে রাজ্যের ঘুম এসে ভর করল চোখে। কিছু সময় পরই অনুভব করলো এক শক্ত হাত তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। কাঁধে মুখ গুজতে উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ল ঘাড়ে। নরম কণ্ঠটি কানে ভেসে এলো, আমি তোকে বিশ্বাস করি ধারা, নিজের থেকেও তোর উপর আমার অধিক বিশ্বাস। কিন্তু আমি যে তোর ক্ষতি হতে দেখতে পারবো না। কি উত্তর দিব তখন নিজেকে?
আমার জন্য তোর ক্ষতি হলে নিজেকে যে ক্ষমা করতে পারবো না রে, কখনোই পারবো না। ধারা চোখ খুলল না। ঘুমের প্রহরে স্বপ্ন এবং বাস্তবতাকে আলাদা করতে চাইল না। থাকুক কিছু মিষ্টি স্বপ্ন, ক্ষতি কি? ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলো অনলের বলিষ্ঠ বুকে। কিছু সময় ফ্যালফ্যাল করে চেয়ে রইল। রাতের ওই কথাগুলো কি সত্যি প্রিন্স উইলিয়াম বলেছিল নাকি তা নিছক স্বপ্ন ছিল বুঝে উঠতে পারছে না। ধারা বেশি মাথা নষ্ট করলো না। আজ ক্লাস সকালে বিধায় ছুটে তৈরি হলো সে। কোনো মতে একটা রুটি গুজেই ছুটল ক্লাসে। বাড়ি থেকে বের হতেই ধাক্কা খেলো এসা আসার সাথে। তাদের বেশ উৎফুল্ল দেখালো। দুটো কি জানি আলাপ করছে আর হেসে কুটি হচ্ছে। কারণ বুঝে উঠতে পারল না ধারা। জিজ্ঞাসা করার সুযোগও পেল না ধারা। ছুটল সে ক্লাসের উদ্দেশ্যে। ক্লাসে পৌঁছাতেই দেখা গেল বন্ধুমহল জোট বেঁধে আছে। ধারা কাছে যেতেই তাদের কথা বন্ধ হয়ে গেল। ধারা অবাক কণ্ঠে মাহিকে শুধালো। কি হয়েছে? কি নিয়ে আলাপ করছিলি? তখন দিগন্ত একটা ছবি বের করে ধারার হাতে মোবাইলটা দিল। মোবাইলের ছবিটা দেখতে চোখ বিস্ফোরিত হবার জোগাড়। ছবিতে মাধবীকে দেখা যাচ্ছে সে একটা যুবকের সাথে কথা বলছে। যুবকটা আর কেউ নয় বরং দীপ্ত। মোবাইলের ছবিটা দেখতে চোখ বিস্ফোরিত হবার জোগাড়। ছবিতে মাধবীকে দেখা যাচ্ছে সে একটা যুবকের সাথে কথা বলছে। যুবকটি আর কেউ নয় বরং দীপ্ত। দীপ্তকে মাধবীর সাথে দেখতেই মস্তিষ্ক শূন্য হয়ে গেল ধারার। সে ভেবে পাচ্ছে না এই দুজনের যোগসূত্র কি। ধারা জিজ্ঞাসু কণ্ঠে দিগন্তকে শুধালো। এই ছবি কই থেকে পেয়েছিস? কাল তোরা যখন বের হয়ে গেলি, তারপর আমি আর অভিক মাধবীর পিছনেই। ও খুব চিন্তিত ছিল। তারপর ও একটা গলির সামনে দাঁড়িয়েও কাউকে ফোন করলো। ফোন করার মিনিট 25-এর মধ্যে এই ছেলেটা এখানে উপস্থিত হয়। এই ছেলেটাই সেদিন ভার্সিটিতে এসেছিল, তোর বিয়ের কথাটা ফাঁস করে দিল। তাই সাথে সাথেই আমি ছবিটা তুলে নেই। ওরা বেশ কিছু সময় কথা বলছিল, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা কিছু শুনতে পাইনি। ধারা এখনও চেয়ে রয়েছে ছবিটার দিকে। তার মনে হাজারো সন্দেহ উকিঝুঁকি দিল অন্তঃস্থলে। সাথে সাথে সেলিম আহমেদের সাথে হওয়া শান্ত যুদ্ধের কথা স্মরণে এলো। মনের ভেতরে সুপ্ত ঘৃণাটা মাথাচাড়া দিল। বিদ্রোহ করে উঠল অবোধ চিত্ত। তিতকুটে অনুভূতিতে মুখশ্রীতে জড়ো হলো বিরক্তি। বাবা হিসেবে না স্বীকার করলেও মানুষটা এতটা নিচে নামবে কল্পনাও করেনি ধারা। ধারার শক্ত মুখশ্রী দেখে মাহি জিজ্ঞাসা করলো। কি ভাবছিস? ভাবছি কেউ এতটা নিচে কিভাবে নামতে পারে। ধারার কথার মর্মার্থটা বুঝলো না বন্ধু মহলের কেউ। তবে নীরব বলল, আমরা ওকে ছবি নিয়ে ব্ল্যাকমেল করতে পারি, এটা নিয়ে আলোচনা করছিলাম। আর এতে আমাদের বিবিসি দিগন্ত আমাদের সাহায্য করতে পারে। হ্যাঁ, আমি অলরেডি এই ছবি ছড়িয়েও দিয়েছি। মাধবীকে এবার ধরলেই ও আমার কাছে এসে সব উগড়ে দিতে পারবে। ধারা মলিন হাসি হাসল। যেখানে নিজের বাবা তার সুখটা পায়ে পিষছে প্রতিনিয়ত, সেখানে তার বন্ধুমহল সর্বোচ্চ চেষ্টা করছে তার এবং অনলের অপবাদ মিটাতে। সত্যি আপনজন রক্তের টানে হয় না, হয় আত্মার টানে। সেলিম সাহেবের মুখ কঠিন হয়ে আছে। সে তন্ন তন্ন করে নিজের কাপড়ের মাঝে নিজের উইলের কাগজখানা খুঁজছেন, কিন্তু কিছুতেই পাচ্ছেন না। তার স্মরণশক্তি এতটাও খারাপ নয়। তার স্পষ্ট মনে আছে সে কাগজখানা এখানে রেখেছিলেন। তাকে বিধ্বস্ত লাগছে। কপালে জমেছে নোনা জলের বিন্দু। কাগজটা হারিয়ে গেলে পুনরায় তাকে আবারও বানাতে হবে। কাগজটা কি কেউ সরিয়ে নিয়েছে? এমন কাজ একজনই করতে পারে, রোকসানা। ঠিক সেই সময়টাতে রোকসানার আগমন ঘটল ঘরে। তাকে দেখেই গম্ভীর কণ্ঠে সেলিম সাহেব প্রশ্ন ছুড়লেন। তুমি আমার আলমারি ঘাটাঘাটি করছিলে? প্রশ্নটা কর্ণপাত হতেই চমকে উঠল রোকসানা। আমতা আমতা করে বলল, না, আমি কেন তোমার জিনিসে হাত দিব? তাহলে আমার উইলের কাগজটি কোথায়? রোকসানা থতমত খেয়ে গেল। কথা ঘোরানোর চেষ্টা করলো, লাভ হলো না। সেলিম সাহেবের বিশ্বাস অটল। তিনি জেরা শুরু করে দিলেন। কোথায় রেখেছো রোকসানা কাগজটা? আমি দেখিনি কাগজ। আমি আর একবার জিজ্ঞেস করব, কোথায় আমার কাগজ? এবার সংযম হারালো রোকসানা। চিৎকার করে উঠল সে। পুড়িয়ে দিয়েছি আমি। কি? সেলিম সাহেবের মস্তিষ্কে কথাটা অনুধাবন হতে সময় নিল। কেউ কতটা ক্ষুব্ধ হলে এমন কাজ করতে পারে? তীব্র স্বরে বলে উঠলেন। পুড়িয়ে দিয়েছো মানে? মানেটা স্পষ্ট, আমি পুড়িয়ে দিয়েছি। আজব, যে মেয়ে তোমাকে বাবা বলেই মানে না, তাকে তুমি সম্পত্তির অর্ধেক দিয়ে দিবে আর আমি বসে বসে দেখব? আমার জিনিস আমার মেয়েকে দিব, তোমার থেকে তো শুনবো না আমি। কেন শুনবে না সেলিম? তোমার শুনতে হবে। এই মেয়ের জন্যই তুমি কখনো সন্তান নাওনি। এখন এই মেয়ের জন্য তুমি আমাকে ঠকাবে আর আমি সেটা মেনে নেব? অনেক অনেক হয়েছে, আর নয়। আমি আর নিজের সুখের বিসর্জন দিতে পারছি না। রোকসানার কথাগুলো শুনতেই নিজেকে শান্ত রাখতে পারলেন না সেলিম সাহেব। তীব্র স্বরে বলে উঠলেন, তোমার সুখ বিসর্জিত হয়েছে সত্যি রোকসানা? তাহলে সব জেনে শুনে আমাকে কেন বিয়ে করেছিলে? আমি না হয় স্বার্থপর মানুষ, তোমাকে বিয়ে করার উদ্দেশ্য ছিল আমার উন্নতিতে যেন বাধা না পড়ে।
তুমি কেন রাজি হয়েছিলে? আমি তো বলেইছিলাম আমার একটি মেয়ে আছে, আমি আর কোনো সন্তান চাই না। তখন তুমি রাজি হলে না কেন? তখন তো বেশ আনন্দিত ছিলই তুমি, কারণ তোমার কাছে তখন আমার বউ হওয়াটাই জরুরি ছিল। তোমার কাছে আমার অর্থই সব থেকে অধিক গুরুত্বপূর্ণ ছিল। বিসর্জন তুমি দাওনি রোকসানা। আমার জন্য যদি কেউ বিসর্জন দেয় সে সুরাইয়া, তুমি নও। আমি তো তোমার প্রাপ্যটা তোমাকে বুঝিয়ে দিয়েছি, তোমার হক কিন্তু আমি মারিনি। সুতরাং আমার মেয়েকে আমি কি দিব না দিব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এর মাঝে দয়া করে তুমি এসো না। বলেই ঘর থেকে বের হলেন সেলিম সাহেব। রোকসানা ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। চোখ মুখ রক্তিম হয়ে গেছে তার। লোকটার মনে আজও যেন সুরাইয়ারই বসবাস। কখনোই যেন সেই স্থান তার হবে না। বুঝতে বড্ড দেরি হয়ে গেছে তার। এখনও মনে আছে মুমূর্ষু সুরাইয়ার জন্য লেখা চিঠিগুলো এখনও সযত্নে উঠিয়ে রেখেছেন সেলিম সাহেব। কখনো পাঠানোর সুযোগটি হয়নি, কারণ সেই মানুষটিই আজ নেই। ক্লাস শেষ হতেই মাধবীর মুখোমুখি হলো ধারা। ছবিটি সম্মুখে রেখে বলল, এই লোকটাকে কিভাবে চেনো তুমি? মাধবী খানিকটা চমকে উঠল। সে গাইগুই করে এড়িয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু ধারার হুমকির সামনে জোর খাটল না। ফলে একে একে সকল কথাটা ফাঁস করতেই হলো। অনল ল্যাপটপের সম্মুখে বসে রয়েছে। তার মুখখানা শক্ত হয়ে আছে। বিশাল একখানা সুযোগ তার সামনে। অস্ট্রেলিয়ায় বেশ বড় একটা কোম্পানি থেকে একটা চাকরির অফার পেয়েছে কাল রাতে। ইন্টারভিউ হবে অনলাইনে, তারপর তারা জানাবে ফলাফল। চাকরির ঝামেলার কারণে অনল আজ সকালে ইন্টারভিউ দিয়েছে। এখন তাদের মেল এসেছে, অনলের চাকরি হয়েছে। তারা নেক্সট সপ্তাহে অনলকে জয়েন করতে বলেছে। কিন্তু ঝামেলা হচ্ছে অনল তো প্রথমেই ধারাকে নিয়ে যেতে পারবে না। এখন কি করবে বুঝে উঠতে পারছে না। স্যালারিও বিশাল, সুযোগটা বেশ চমৎকার, কিন্তু ধারাকে ছেড়ে যাওয়াটা মন সায় দিচ্ছে না। বেশ কতক্ষণ তাকিয়ে রয়েছে ল্যাপটপের দিকে, কিছুই মাথায় আসছে না কি করা উচিত। অফারটা ছেড়ে চাকরির এই টানাপোড়ান চলবেই, বুঝে উঠতে পারছে না অনল। মাথাটা ধরে এসেছে, একটু গড়িয়ে নিলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। ল্যাপটপ বন্ধ করে দিল অনল। সাথে সাথেই ধারার ক্যালকুলাস বইটা পড়ে গেল। মেয়েটা কালকে পড়ে এখানে রেখে দিয়েছে বই। অনল নিঃশব্দে হাসলো। বইটা তুলতেই তার ভেতর থেকে একটা কাগজ পড়ল নিচে। সেটা হাতে তুলতে দেখলো গোটা গোটা করে কিছু লেখা। অনল পড়তে লাগলো লেখাগুলো। অনল ভাই, এই চিঠিখানা বহু কষ্টে লিখতে বসেছি আজ। আমার মনের সকল অগোছালো চিন্তা ভাবনাগুলো একটা কাগজে উপস্থাপন করব। এটা এতটা কষ্ট হবে জানা ছিল না। আমি নিজেও সে বিস্তার ভাবনার জোয়ারে ভাসছি গো। চিন্তাগুলো সব যেন ভাসমান। আচ্ছা, এই ভালোবাসা কি? এই অনুভূতিগুলো কি? বহু পূর্বে একখানা চিঠি লিখেছিলাম। কই, এত তো কষ্ট হয়নি, এত এলোমেলো ছিল না তো আমার চিন্তাগুলো। শব্দগুলো ছিল সুসজ্জিত। তবে তোমার বেলায় কেন এমন হয়? তোমার বেলায় আমার মস্তিষ্ক অচল কেন অনল ভাই? আজ মাহি আমায় প্রশ্ন করলো, ভালোবাসিস তাকে? আমি উত্তর দিতে পারলাম না। কিভাবে পারবো বলো? এই ভালোবাসা নামক অনুভূতিটি যে অচেনা আমার কাছে। তুমি আমার কাছে কোনো কালই প্রিয় ছিলে না, ছিলে অতি অপ্রিয় ব্যক্তি। বিরক্ত হতাম তোমার প্রতি কার্যে, অসামান্য রাগ হতো তোমার প্রতি। অথচ তোমার কাছে এক অকল্পনীয় শান্তি আছে। শত বিপদেও তোমার নামটি আমার কল্পনায় আসে অনল ভাই। তোমার জীবনে অন্য কেউ আসবে ভাবতেই তোমাকে হারাবার টলমলে ভয় বুক কেঁপে ওঠে। এই বিয়েটায় আমার আপত্তি ছিল সর্বাধিক। অথচ দেখো, আজ তোমার থেকে দূরত্ব আমার সহ্য হচ্ছে না। সব থেকে তিতকুটে অনুভূতিটিও তোমার উপস্থিতিতে মধুর হয়ে ওঠে। তোমার বড় বড় হাতের নখের উষ্ণতাটি যে আমার সবচেয়ে প্রিয়। তোমার দুর্বদ্ধ স্নিগ্ধ হাসিতে বারবার হাঁটাতে চাই। আমি বলিষ্ঠ বুকে মুখ গুজে তোমার মাদকতায় ডুবতে চাই। আমার একটা ছোট স্বপ্ন অনল ভাই, জানো, যা আমাকে প্রায়শই ভাবায়। স্বপ্নটি তোমাকে নিয়ে। কোনো এক গোধূলিতে আমি বসে রয়েছি তোমার সাথে। তুমি গান গাইছো, আমি অধীর হয়ে চেয়ে রয়েছি তোমার পানে। কি অদ্ভুত, তাই না? যদি আমার এই এলোমেলো চিন্তাগুলো, আমার বদ্ধ মস্তিষ্কে তোমার নামের আবেগগুলোকে যদি প্রণয় বলে, তবে হ্যাঁ, আমি তোমার প্রণয়িনী। বিয়ের রাতে আমাকে জিজ্ঞেস করেছিলে আমার কি মনে হয় তোমার মতো দাম্ভিক আত্মজেদী মানুষটির ভেতর যে রক্ত মাংসের হৃদয়টি আছে, তা আমার জন্য স্পন্দিত হয়। আমি সত্যি জানি না অনল ভাই, তবে তোমার জন্য আমার হৃদয় স্পন্দিত হয়। তোমার মতো আত্মদাম্ভিক জেদি রাগী অসহ্য মানুষটির জন্যই আমার হৃদয় স্পন্দিত হয় হাজারবার। তোমার প্রতি আমার প্রণয়টা বরাবরই
একটা গোলক ধাঁধা অনল ভাই, নিছক প্রহেলিকা। এই দুর্বোধ্য আবেগের উত্তর আমি আজও পাইনি, অথচ এই প্রণয় প্রহেলিকার যে আমার জীবনের অস্তিত্বে মিশে যাবে কে জানতো এই প্রহেলিকার চোরাবালিতে আমি একটু একটু করে গ্রাস হব। কে জানতো বলো, আমার এই আবেগের কি উত্তর আছে তোমার কাছে অনল ভাই? আমার স্বপ্নটি সত্যি হবে, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, ইতি তোমার প্রণয়িনী ধারা। এই চিঠিটা ধারা বহু পূর্বে লিখেছিল, দেবার সময়টিই হয়নি। অনল অনুভব করলো তার হৃদস্পন্দন বেসামাল হয়ে উঠেছে। সাথে সাথে সে ধারাকে ফোন লাগালো। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না। এখন ধারা ছুটি হয়ে যাবার কথা, অথচ সে এখনো বাড়িতে ফিরেনি। ফলে বাধ্য হয়ে মাইকে ফোন দিল অনল। লাগাতার কলিং বেল বাজছে, কেউ খুলছে না দরজা। জ্বরে ক্লান্ত দীপ্ত বাধ্য হয়ে উঠল। গতকালের কাণ্ডের পর তার জ্বর এসেছে, ধুম জ্বর। সে কোনো মতে উঠে দরজা খুলতেই খানিকটা চমকে উঠল, কারণ বাহিরে ধারা দাঁড়িয়ে আছে। তার মুখশ্রী শক্ত, চোখ থেকে যেন জ্বলন্ত অগ্নি বর্ষিত হচ্ছে। ক্ষিপ্ত দৃষ্টিতে সে দীপ্তের দিকে তাকিয়ে আছে। ধারাকে দেখে কিছু সময় বিমূঢ় রইল দীপ্ত, কারণ ধারার এখানে আসার ব্যাপারটা বেশ আশ্চর্যজনক। নিজেকে কিছু সময় বাদে সামলে দীপ্ত জিজ্ঞাসু কণ্ঠে জিজ্ঞাসা করল, ধারা, তুমি হঠাৎ? ধারা তপ্ত নিঃশ্বাস ফেল, সংযত শীতল কণ্ঠে বলল, সেলিম আহমেদ কোথায়? ধারার এরূপ প্রশ্নে আরও একবার থতমত খেয়ে গেল দীপ্ত। ধারার শীতল কণ্ঠে একরাশ ক্রোধ সুপ্ত। দীপ্ত চিন্তিত কণ্ঠে বলল, ধারা, কি হয়েছে? তুমি এরকম বিহেভ কেন করছো? কি হয়েছে সেটা আমি আপনাকে বলবো না। আমি এখানে সেলিম আহমেদের সাথে কথা বলতে এসেছি। দয়া করে তাকে ডেকে দিন, নয়তো আপনাকে ঠেলে ভেতরে ঢুকতে বাধ্য হব আমি। দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত কণ্ঠে কথাটা বলল ধারা। দীপ্ত আর কথা বাড়ালো না। আন্দাজ কিছু একটা করেছে ঠিকই, কিন্তু বাবা মেয়ের মাঝে তার প্রবেশ অযৌক্তিক। ফলে সে দরজা ছেড়ে দিল। মলিন কণ্ঠে বলল, তুমি ভেতরে এসে বসো, আমি আঙ্কেলকে ডেকে দিচ্ছি। আমি এখানে বসতে আসিনি, ওনাকে তাড়াতাড়ি রাখুন। দীপ্তের কষ্ট করে ডাকার প্রয়োজন হলো না। সেলিম সাহেব নিজেই হেঁটে এলেন বসার ঘরে। তাকে দেখতে চোখ জোড়া ধপ করে জ্বলে উঠল। অসামান্য ঘৃণা ক্রোধে বিষাদে বিধ্বস্ত হয়ে পড়ল সে। নিজেকে সংযত রাখা যেন অসম্ভব হয়ে পড়ল। তার মুখোমুখি হয়ে তীব্র কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আমার সুখে জীবন মুহূর্তের মধ্যে এলোমেলো করে কি লাভ হলো আপনার? অনল ভাইকে সকলের সামনে অপমানিত করে কি সুখ পেয়েছেন? একজন সৎ মানুষকে অপবাদ দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলছো? সরাসরি জিজ্ঞেস করো। তাহলে সরাসরি বলছি, আপনি মাধুরীকে কেন টাকা দিয়েছিলেন? টাকা দিয়ে অনল ভাইয়ের নামে কমপ্লেইন করিয়েছেন আপনি। আপনি ভালো করেই জানতেন এমন কিছুতে তার চাকরি হারাবার সম্ভাবনা রয়েছে। কি জানতেন না? সেলিম সাহেব উত্তর দিলেন না, শুধু শান্ত চিত্তে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। ধারা রীতিমতো কাঁপছে। তার রাগ সংযম হারাও হয়ে উঠেছে। ক্রোধ বিশ্বাস ভাঙার কষ্টে জর্জরিত ধারা আজ উন্মাদ প্রায়। তার কণ্ঠ কাঁপছে। ঠোঁট কামড়ে কিছু সময় ঘন ঘন শ্বাস নিল সে। তারপর কাপা স্বরে বলল, আমি একটা বইতে পড়েছিলাম, জানেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ রয়েছে, কিন্তু একটা খারাপ বাবাও নেই। লেখক ভুল ছিলেন। আপনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বাবা, যে নিজের মেয়ের সুখ দেখতে পারেন না। আমি তো বলছিলাম আমি তার পরীক্ষা নেব। পরীক্ষা কি সহজ হয় ধারা? কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? আপনি আমাকে খুব স্নেহ করেন, আমার জন্য আপনি খুব চিন্তিত। এসব করে কিচ্ছু প্রমাণিত হয় না সেলিম আহমেদ। আরও আমার চোখে আজ নিচে নেমে গেছেন আপনি। আমি আপনাকে ঘৃণা করতেও ঘৃণা করি। আফসোস হয় আমার, আপনি আমার বাবা। কোথায় ছিল এই স্নেহ যখন আমি পা ভেঙে বিছানায় পড়েছিলাম? এই ভালোবাসাগুলো কোথায় ছিল যখন আমার মার মৃত্যুর পর পর ওই মহিলাকে নিয়ে হাজির হয়েছিলেন? কোথায় ছিল যখন আমি আমার জন্মদিনে আপনার অপেক্ষায় করতাম? কোথায় ছিল এই ভালোবাসা? ভালোবাসা জোর করলেই হয় না, সেটা অনুভূতির ব্যাপার, যে আপনি কখনোই বুঝবেন না। এখন এইসব আমার বিরক্তিকর লাগছে, বিরক্তিকর। আচ্ছা, একটিবার আপনার মনে হলো না সেই মানুষটিকে তো আমি ভালোবাসি? এখন আমি কিভাবে তার সম্মুখে দাঁড়াবো? আজ আমার জন্য মানুষটিকে এতটা অপমানিত হতে হচ্ছে। অনল ভাইয়ের মুখোমুখি কিভাবে হব আমি? সে যদি সত্যি তোমাকে ভালোবাসে তবে কি এসবে কিছু যায় আসবে? এবার মুখ খুললেন সেলিম সাহেব। তার কণ্ঠ শান্ত, তার কপালে ভাঁজ নেই। শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। তার উক্তিটি শুনে যেন আরও নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ল ধারা। সুপ্ত রাগগুলো অগ্নিরূপে ঝরল। ভালোবাসা আপনি শেখাবেন আমাকে, যে কি না শুধু আমার মা একটু সেকেলে সহজ সোজা ছিল বলে তাকে ঠকাতে একটিবারও ভাবেনি। আপনি আমাকে শেখাবেন? লজ্জা করছে না? আমার তো মাঝে মাঝে মনে হয় মার বদলে আপনি মারা গেলেন না কেন? অনাথ হও অনেক ভালো ছিল এর চেয়ে। ধারা,
কি বলছো? দীপ্ত সাথে সাথেই বাদ সাধল। ধারা কঠিন চোখে তার দিকে তাকাতে সে চুপ হয়ে গেল। সেলিম সাহেব এখনও শান্ত। সে মেয়ের দিকে তাকিয়ে আছেন শান্ত দৃষ্টিতে। ধারা 2 হাত দিয়ে মুখ চেপে ধরল, অশ্রুরা বাদ মানছে না। ডুকরে কেঁদে উঠল সে। অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি কিভাবে অনল ভাইকে এই মুখ দেখাবো, কিভাবে চোখে চোখ রাখবো? পরীক্ষার নামে আমাদের সম্পর্কে জেদ করিয়ে শান্তি পেয়েছেন আপনি। এটাই তো চেয়েছিলেন। আজ অনল ভাই হারেনি, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। কেন মুখ দেখাতে পারবি না তুই? কেউই তোর মুখে কালি লাগিয়ে দিয়েছে, নাকি আমার চোখে নেবা হয়েছে? কথাটা কর্ণপাত হতেই পেছনে তাকালো ধারা। ঝাপসা নয়নে দেখলো দরজার বাহিরে দাঁড়িয়ে আছে অনল। ধারা বিস্মিত নজরে তাকিয়ে থাকলো অনলের দিকে। অনলকে দেখে সেলিম সাহেবের ভ্রু কুঞ্চিত হয়। মাহিকে ফোন করতেই মাহি সবকিছু খুলে বলে অনলকে, এবং এটাও বলে ধারা রাগের মাথায় ভার্সিটি ছেড়েছে। অনলের বুঝতে বাকি নেই তার বউটি কোথায়। সময় নষ্ট না করে সে সেলিম সাহেবের বাসায় উপস্থিত হয়। দীপ্ত দরজা না দেবার কারণে বাহিরে দাঁড়িয়ে থাকতেই ধারা এবং সেলিম সাহেবের অনেক কথোপকথনই শুনতে পায়। বাবা মেয়ের মাঝে প্রবেশ করার ইচ্ছা তারও ছিল না, কিন্তু ধারাকে ভাবে বিধ্বস্ত দেখতে পারছে না সে, তাই বাধ্য হয়ে কথাটা বলে। অনল কারার অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করে। ধারার ডান হাতটা নিজের হাতের ফাঁকের মাঝে গলিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমার ভালোবাসা এতটা ঠুনকো নয়। সামান্য ব্যাপারে তার ভিত্তি নড়ে যাবে। যখন বলেছি ভালোবাসি, তার মানে শেষ নিঃশ্বাস অবধি ভালোবাসি তোকে। আর সেলিম সাহেবের দিকে তাকায় সে। তার চোখে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে বলে, আমার বউকে নিয়ে যাচ্ছি। আর থাকলো পরীক্ষা, আমি সারা জীবন প্রথম হওয়া ছাত্র, হারতে আমি শিখিনি। আপনার পরীক্ষার্থেও ফুল মার্ক নিয়েই পাশ করব। বলেই ধারাকে নিয়ে বেরিয়ে যায় অনল। অনলরা চলে গেলে দীপ্ত উৎকণ্ঠিত হয়ে বলে, সতটা কেন বলেন আঙ্কেল? সত্য সবসময় আপেক্ষিক দীপ্ত, এটা ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে। তোমার কি মনে হয় ধারা বুঝতো? উল্টো ওর ক্ষোভ বাড়াতো। তবে তুমি ঠিক বলেছিলে, অনল ছেলেটার দম আছে। হয়তো এবার আমি হেরে যাব। সেলিম সাহেবের ঠোঁটের কোণায় মলিন হাসি ফুটে উঠল। দীপ্ত সত্যি বুঝে না লোকটা এমন কেন, এভাবে মেয়ের চোখে নিচে নেমে কি সুখ। ধারাকে নিয়ে নিজ ঘরে আসলো অনল। ধারা কেঁদে কেটে ফোলা মুখখানার জন্য বসার ঘরে দাদাজানের কাছে প্রশ্নের শিকার হতে হয়েছে অনলের। সুভাষিনী তো ধারার মুখ দেখে চিন্তায় একশেষ। বারবার একই প্রশ্ন, এই অনল, তুই কি করেছিস? সত্যি করে বল, নয়তো আমি কিন্তু বয়স দেখব না। এখনই আমার বেলুন নিয়ে আসবো। বেলুনটা সুভাষিনীর প্রিয় অস্ত্র। ছোটবেলায় এই বেলুনের মার কম খায়নি অনল। যখনই তিল থেকে তাল খসেছে, সুভাষিনীর হাতে বেলুন আর অনলের পা দৌড়ানোর জন্য প্রস্তুত। জামাল সাহেবও কম নন, তিনি তো ত্যায্য নাতি করার হুমকি দিয়েই বসলেন। ওর বাপ একটা হারামি, আমার ধারারানীরে শান্তি দিচ্ছে না, আর তুইও ওরে কষ্ট দিছস। আমি এখনো মরিনি। রুবি, আমার লাঠি কই? এই পাগল পরিবারকে কি করে বোঝায়, কাণ্ডটিতে তার হাত নেই। একটা সময় বিরক্ত হয়ে অনল বলে উঠল, তোমরা কি থামবা? আমার বউ একেই কেঁদে ভেসে যাচ্ছে, তার উপর তোমরা এক একজন কি শুরু করেছো? আগে আমি জানি আমার বউ কাঁদছে কেন, তারপর না হয় তোমরা আমাকে পিটাও। বলেই ধারাকে নিয়ে নিজের ঘরে চলে এসেছে সে। ধারা এখনো নিঃশব্দে কাঁদছে, ঠোঁট কামড়ে মাটির দিকে তাকিয়ে আছে সে। অনল তার কাছে যেতেই সে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও। ধারার কথায় বিস্মিত হলো অনল। বিমূঢ় কণ্ঠে বলল, কেন? আজ যদি ওই লোকটাকে চ্যালেঞ্জ না করতাম, তোমার সাথে এমন হতো না। আজ আমার জন্য তোমার জীবনে এত বড় ঝড়। আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি অপয়া, যার জীবনের সাথে জড়াই তার জীবনই দুর্ভোগ বয়ে আনি। তাই তো মাকেও হারিয়েছি। আর যদি তোমার জীবনে আমি না থাকতাম, তোমার সাথে এমন কিছু হতো না। সব আমার জন্য। এর চেয়ে তো আমাদের আলাদা হয়ে যাওয়াটাই শ্রেয় ছিল। কথাটা শেষ হবার আগেই অনলের উষ্ণ ঠোঁটজোড়া চেপে ধরল ধারার পাতলা ঠোঁটজোড়া। আকস্মিক ঘটনায় থমকে গেল ধারা। উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় কেঁপে উঠল সে। মেরুদণ্ড বেয়ে বয়ে গেল উষ্ণ রক্তের প্রবাহ। হৃদস্পন্দন হয়ে উঠল বেসামাল। আবেশে চোখ বুজে এলো। সাথে সাথে গড়িয়ে পড়ল জমে থাকা নোনা বিষাদ। তপ্ত অনুভূতির প্রহর কাটল। অনল তার কপালে কপাল ঠেকিয়ে বলল, বড্ড বেশি বকিস। এরপর থেকে এই প্রক্রিয়াটাই খাটাবো আমি। ধারা কিছু বলল না, শুধু নতমস্তক দাঁড়িয়ে রইল। অনল আলতো হাতে তার মুখখানা তুলল। ঘোর লাগা মাদকতাপূর্ণ কণ্ঠে বলল, তোর জন্য সব পরীক্ষা সই। এমন হাজারো অপবাদ নিতে আমি পারি, যদিও একটু ফিল্মি ডায়লগ, কিন্তু আমি সত্য পারবো। আর কোনোদিন আমার থেকে আলাদা হওয়ার কথা বলবি না। আর আমার কাছে উত্তর চেয়েছিলি না? উত্তরটা হলো, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। ধারা মাথা তুলে তাকালো অনলের গভীর নয়ন জোড়ায়।
অবাধ্য মায়া কিছু দুর্লভ ইচ্ছে, নিষিদ্ধ আবেগ। ধারার হৃদয় হয়ে উঠল নড়বড়ে। পায়ের পাতায় ভর করে বাহুর বেষ্টনীতে বাঁধল অনলের গলা। তপ্ত ঠোঁটের স্পর্শে ছুঁয়ে দিল অনলের কপাল মুখশ্রী। স্পর্শ প্রগাঢ় হলো, নিয়ন্ত্রণ হারা হলো কামনা, অধৈর্য হলো দুটো হৃদয়। আদিম লীলায় মাতল তারা। বাহিরে কেবল সাজ, চন্দ্রমাও মেঘের কোল থেকে বের হয়নি। মেঘেদের গর্জন শোনা যাচ্ছে। আবারও বৃষ্টি নামবে আধারে ঘেরা নগরীতে। অন্য পাশের প্রণয়লীলা মত্ত হৃদয় জোড়ার হুঁশ নেই। কিছু তপ্ত নিঃশ্বাস, কিছু আর্তনাদ, আর এক সমুদ্র সুখ। তাদের প্রণয় প্রহেলিকা ডুবন্ত শীতল কক্ষ। ক্লান্ত ধারার ঘুমন্ত মুখখানায় অপলক মায়া নিয়ে তাকিয়ে আছে অনল। কাদার জন্য ঈষৎ ফুলে গেছে মুখ, তবুও যেন অসামান্য মায়া জড়িয়ে আছে। আলো আধারের মায়া এক অদ্ভুত মাদকতা, যে মাদকতায় অনল 100 ডুবতে রাজি। ভাঁজ পড়া কপালে চুমু খেল সে। কানে মুখ ঠেকিয়ে ধীর স্বরে বলল, তোরে ছেড়ে আমিও যে অপূর্ণ ধারা, কিভাবে আলাদা হই। তখনই নিস্তব্ধতা ভেদ করে বেজে উঠল মোবাইলটা। বিরক্ত হলো অনল। ধারাও নড়ে উঠল। সাথে সাথেই ফোনের সাউন্ড কমিয়ে দিল অনল। ধারা শান্ত হয়ে গেল। ভাঁজটা মিলিয়ে গেল কপালে। অনলের নিঃশব্দে হাসলো। তারপর টি শার্টে গলা ঢুকিয়ে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। রিসিভ করে সালাম দিতেই অপর পাশ থেকে শুধালো, অনল, তদন্ত কমিটির রিপোর্ট দিয়ে দিয়েছে। কি সিদ্ধান্ত নেওয়া হলো? স্বাভাবিক কণ্ঠে প্রশ্নটি করল অনল। অপর পাশ থেকে তার কলিগ শিহাব বলল, ওরা কোনো প্রমাণ পায়নি। প্রতিটি খাতা পুনরায় চেক করা হয়েছে, বিশেষ করে ধারার খাতা। তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। আজ স্যারদের মিটিং হয়েছিল। আমার মনে হয় তারা ধারার পরীক্ষাটি আরেকবার নেবে। এই প্রস্তাব আনসারি স্যারই দিলেন। যেহেতু প্রতিটা স্টুডেন্ট এখানে জড়িত নয়, সুতরাং শুধু ধারার পরীক্ষাটি নেওয়াটাই উনি যুক্তিযুক্ত মনে করেছেন। বাকি স্যাররাও মত দিয়েছেন। ধারাকে প্রস্তুত রাখো। প্রশ্ন আনসারি স্যার নিজে করবেন। আচ্ছা, আমি দেখছি। আর একটা কথা, যদি ধারা এই একই গ্রেড না পায় এক্সামে, তবে হয়তো ধারাকে 1 বছরের জন্য রাস্ট্রিগেট করা হবে। অনল কিছু সময় চুপ করে থাকলো। ঘাড় ফিরিয়ে ঘুমন্ত প্রণয়িনীকে এক নজর দেখলো নির্লিপ্ত দৃষ্টিতে। মেয়েটি ঘুমিয়ে আছে। বাহিরে সোডিয়ামের লাইটের একাংশ প্রবেশ করছে আধারী নগরীতে। আবছা হলদে আলোতে কোমল মুখখানা দেখতে এক শান্ত প্রশান্তি বয়ে গেল মনে। এখন ভয় হচ্ছে না, যা হবে দেখা যাবে। মানুষ তো বাঁচেই একবার, এভাবে থমকে থমকে বাঁচার কি মানে? এত কিসের ভয়? যখন যোদ্ধায় ভয় পাচ্ছে না, তাহলে সেনাপতির ভয় পাওয়া কি সাজে? সাজে না। নিঃশব্দে হাসলো অনল। তার চোখও যেন হাসছে। শিহাবের কথার প্রত্যুত্তরে বলল, শিহাব ভাই, আমার বউটা যে মারাত্মক সাহসী, যে এসব পরীক্ষাতেও ভয় পায় না। তাই যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, সে তৈরি। আর আমি তো আছি, আমার ছোট্ট যোদ্ধাটিকে ঠিকই পার করে দেব। অনলের উত্তর শুনে শিহাব হাসলো, তারপর বলল, তোমার থেকে এমন উত্তরই আশা করছিলাম। থাকো, রাখলাম। ফোন কেটে দিল শিহাব। অনল মাথা তুলে তাকালো মেঘাচ্ছন্ন কালো অম্বরের দিকে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। তারপর একটা মেল করলো অস্ট্রেলিয়ান কোম্পানিতে। এখন সেখানে সময় সকাল 9টা। তার মেলটা এখনই পাঠানো প্রয়োজন। কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে অনল। মেলটা করার পর ফিরে গেল বিছানায়। ঘুমন্ত রমণীকে বুকে তুলে নিল। প্রগাঢ়ভাবে লেপ্টে রাখলো নিজের সাথে। কৃষ্ণ চুলের মাঝে নাক ডুবিয়ে বলল, আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে। ভাদ্রের প্রথম সকাল। নীলম্বরে তুলন ন্যায় সাদা মেঘের ভেলা ছুটছে। ফকফকে নির্মল রোদে প্রজ্বলিত শহর। শরতের আভা যেমন বাতাসেও। শিউলির মৃদু গন্ধ মিশে গেছে সমীরে। এই নির্মল সকালে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে ধারা। অবশেষে পরীক্ষাখানা হচ্ছে। একটু পর তা শুরু হবে। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে রেখেছে সে। একটু ভয় হচ্ছে, না অনেক ভয় হচ্ছে। এই কদিন অনল তাকে সর্বোচ্চ দিয়ে প্রস্তুত করেছে, তবে ভয় তো থাকছে। ধারা ভেবেছিল অনল ভাই হয়তো ভার্সিটি দিয়ে যাবে, কিন্তু তার একটা জরুরি কাজ পড়ে যাবার দরুন সে আসতে পারেনি। তবে ধারা ভয় পাবে না। তাকে এই যুদ্ধ জিততেই হবে, নিজের জন্য নয়, অনলের জন্য। উপরন্তু ওই মানুষটার মুখে ঝামা ঘষে দেবার ইচ্ছে যে মনে অফুরন্ত। যখন ধারায় পরীক্ষায় নিজেকে প্রমাণ করবে, তখন সে ওই লোকটার সম্মুখে দাঁড়াবে। মোক্ষম জবাব দিবে সে। এরই মাঝেই বন্ধুমহলের আগমন ঘটে। বন্ধুমহলকে দেখে মুখে হাসি ফুটে ওঠে ধারার। নীরব এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলে, ভয় পাবি না, যাই প্রশ্ন আসুক তুই পারবি ইনশাল্লাহ। ধারা কিছুই বলে না, শুধু মাথা নাড়ায়। মাহি ধারাকে জড়িয়ে ধরে বলে, আমরা তোর জন্য অপেক্ষা করব। অল দ্য বেস্ট। ধারা অমলিন হাসে, তারপর পা বাড়ায় পরীক্ষা হলের দিকে। বন্ধুমহল সেখানে দাঁড়িয়ে থাকে। অভিক খানিকটা থমথমে কণ্ঠে বলে, পরীক্ষা ধারার ভয় আমার হচ্ছে। আমার বিশ্বাসও পারবেই, ওর জিত তো জানি ঠিকই পারবে।
বেশ আত্মবিশ্বাস নিয়ে দিগন্ত কথাটা বলে। দিগন্তের কথা শুনে মাহি বলে ওঠে, আজকাল আমাদের বিবিসি বেশ বড় হয়ে গিয়েছে দেখছি, আগের মতো আর বাচ্চামি করে না। ধারার গুণার দিকে ঠিক হয়ে গেছে। নীরব হেসে কথাটা বলে ওঠে। তখন নিঃশব্দে হাসে দিগন্ত, তারপর বেশ ভাব নিয়ে বলে ওঠে, জীবনের নামই পরিবর্তন। মানুষ বদলায়, অনুভূতি বদলায়। তোর অনুভূতি বদলে গেছে? নীরবের প্রশ্ন আবারও হাসে দিগন্ত। দুর্বোধ্য সেই হাসি উত্তর না দিয়ে পা বাড়ায় ক্লাসের দিকে। ধারার পরীক্ষা শেষ হয় যথাসময়ে। পরীক্ষা হল থেকে বের হয় থমথমে মুখ নিয়ে। প্রশ্নটা বেশ কঠিন ছিল বটে, তবে ধারা একটা মার্কও ছাড়েনি, সব উত্তর দিয়ে এসেছে। তবু একটা সূক্ষ্ম ভয় হচ্ছে। পরীক্ষা হল থেকে বের হতেই বন্ধু মহলে দেখা পেল। তারা অপেক্ষা করছিল তার জন্য, তবে যার অপেক্ষায় ছিল সেই মানুষটি এখনো আসেনি। মাহি চিন্তিত কণ্ঠে বলল, পরীক্ষা কেমন হয়েছে? সব লিখেছিস? হয়েছে, খারাপ না। স্যাররা বললেন রেজাল্ট নাকি বিকেলেই দিয়ে দেবেন। চিন্তা করিস না, ইনশাল্লাহ কিচ্ছু খারাপ হবে না। ধারা নিষ্প্রভ হাসল। চিন্তা না করতে চাইলেও অজস্র চিন্তারা মস্তিষ্কে বাসা বেঁধেছে। নিকষ কালো বিশ্রী ভয় তার ভেতরটাকে বারবার দুর্বল করে দিচ্ছে। এর মাঝে ধারার ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বারটা দেখে ভ্রুকুঞ্চিত হলো তার। তপ্ত নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি দীপ্ত বলছি। দীপ্তর কণ্ঠ শুনতে অকল্পনীয় বিরক্তি এসে ভর করল তার মুখশ্রীতে। সে বিনা বাক্যে ফোনটি কেটে দিতে উদ্যত হলেই দীপ্ত বলে উঠল, ধারা, 1 মিনিট আমার কথাটা শোনো, ফোন কেটো না। কি শোনাবেন? আর কিছু শোনাবার বাকি আছে? হ্যাঁ, অনেক কিছুই বাকি আছে। প্লিজ তুমি একটু তোমাদের ভার্সিটি শহীদ মিনারের এদিকটা আসবে, আমি ওইখানে আছি, প্লিজ। ধারা কিছু উত্তর দিল না, সাথে সাথেই ফোনটা কেটে দিল। ধারার পরিবর্তিত মুখভঙ্গি দেখে অভিক শুধালো, কি হয়েছে? কেমন আছো? আমার খালি সময় নেই, যা বলার তাড়াতাড়ি বল। তপ্ত নিঃশ্বাস ছাড়ল দীপ্ত। তার কথাগুলো কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারল না। এলোমেলো চিন্তাগুলো ধারা কতটুকু বুঝবে তাও বুঝে উঠতে পারছে না। শুধু পকেট থেকে কিছু কাগজ বের করলো, বেশ যত্নে ভাঁজ করে রাখা কাগজ। ধারার ভ্রু কুঞ্চিত হলো, কণ্ঠে একরাশ কৌতূহল নিয়ে শুধালো, কি এগুলো? কি চিঠি, কার? একজন অনুতপ্ত ব্যক্তির। হেয়ালিটা ধরে রাখতে পারল ধারা। বিরক্তি ভরা কণ্ঠে বলল, এসব ঢং নিজের কাছে রাখুন। আমি জানি তুমি আঙ্কেলের ওপর ভীষণ ক্ষুব্ধ হওয়াটাই যৌক্তিক। আসলে আমার বাবা আমাকে প্রত্যাখ্যান করলে আমিও এমন রিয়েক্টই করতাম, কিন্তু কি জানো, আঙ্কেল তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসার নমুনা আমি দেখেছি। মাধবীর সাথে ঘটিত ব্যাপারটির একাংশই তুমি জানো, বাকিটুকু একটু শুনবে? তুমি যেদিন আমার সাথে ঘোরাঘুরি করেছিলে সেদিন কথায় কথায় তুমি মাধবীর কথা বলেছিলে। সেখান থেকে মাধবীর ব্যাপারটা আমার মাথায় গাঁথে। আঙ্কেলের সাথে তোমার চ্যালেঞ্জের পর আঙ্কেল প্ল্যান করেন যে অনলের চাকরির একটা প্রবলেম তৈরি করবেন এবং আমাদের কোম্পানির একটা সাব কোম্পানি থেকে খুব বড় একখানা অফার দেবেন। এখন যদি কোনো তার চাকরির সমস্যা না হয়, এই কোম্পানির অফারটি নেবার কোনো কারণ নেই অনলের। এখন চাকরিতে কীভাবে প্রবলেম করা যায় সেই উপায় খুঁজতে খুঁজতে আমি মাধবীকে খুঁজে বের করি। মাধবীর সাথে আমি কথা বলে এটা বুঝতে পারি যে ওর তোমার প্রতি অসম্ভব রাগ বা ঈর্ষা। সে এমনিও তোমার আর অনলের সম্পর্কের ব্যাপারে ক্ষুব্ধ ছিল, উপরন্তু তোমার রেজাল্টও ভালো হয়। সে এমনিই কমপ্লেনটা করতো। মাধবী পরিবার হুট করে অর্থনৈতিক ঝামেলা হওয়ার কারণে মাধবী কাজের খোঁজও করছিল, তাই আমরা ওর সাথে একটা ডিল করি। ও প্রথমে অনলের নামে কমপ্লেন করবে, যদি অনলের কোনো সমস্যা হয় তবে আমরা ওকে কোম্পানি অফারটা দেবো। অনল একসেপ্ট করুক বা না করুক, মাধবীদের কমপ্লেনটা ফেরত নেবে এবং ওর মোটিভ যে খারাপ সেটা অথরিটিকে জানাবে। হয়তো ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, ওকে রাস্টিকেট করা হবে, সেটা আমরা বুঝে নেব। ওর জব বা টাকা পয়সা ঝামেলা হবে না, যেহেতু খুব বড় অ্যামাউন্ট, তাই মাধবীও রাজি হয়ে যায়। আর কথা অনুযায়ী আগামী সপ্তাহে মাধবী কাজটা করতো, কিন্তু এর মাঝে তুমি দ্বিতীয়বার পরীক্ষা দিতে রাজি হয়ে গেছো, আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গেছো। অনলকে অলরেডি অফারটা দেওয়া হয়ে গেছে। ধারা আঙ্কেলের পদ্ধতি খুব বিশ্রী, অসহনীয়, কিন্তু সে কখনোই তোমার সংসার ভাঙতে চাননি, শুধু পরীক্ষা করতে চেয়েছেন অনলকে, কারণ সে চায় না তার মেয়ে সেটা ভুগুক যা সুরাইয়া আন্টি ভুগেছে। সে অনুতপ্ত ধারা। ওই সময়ে করা ভুল তার প্রতি মুহূর্তটাকে হেলে পরিণত করেছে। রোকসানা আন্টিকে সে বিয়ে করেছিল নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য, যার শাস্তি সে পাচ্ছে, হয়তো সারা জীবন পাবে। আর থাকলে তোমাকে প্রত্যাখ্যান করার কথা, সে তোমাকে প্রত্যাখ্যান করেনি। তোমার নানা বাড়ি কখনো তোমাকে নিতে দেয়নি। আর তুমি এখানে যতটা ভালো ছিলে সেলিম আঙ্কেলের সাথে থাকতে না, তাই কখনো সেলিম আঙ্কেল তোমাকে জোর করেননি। এখন তুমি জিজ্ঞেস করতে পারো আমি কীভাবে এত কিছু জানি, কারণ আমি সেই মানুষটির সাথে বিগত 12 বছর আছি। আমার বয়স তখন 15। সেলিম আঙ্কেলের একটি অ্যাক্সিডেন্ট হয়, উনি তো প্রাণে বেঁচে যায়, কিন্তু ওই গাড়িতে থাকা বাকি যারা ছিলেন তারা মারা যান। ওখানে আমার প্যারেন্টস ছিল। এক কথা ধরতে গেলে আমার অনাথ হওয়ার কিছুটা দোষ তার। সেই অনুতাপে আমাকে সে অ্যাডপ্ট করে।
সেই থেকে আমি ওনার সাথে। ওনাকে আমি বুঝি না, ওনার মন আমি পড়তে পারি না। তবে প্রতিরাতে আকাশের নিচে তোমাদের ছবি হাতে ঠিকই দেখি আমি বলবো না তাকে ক্ষমা করে দাও, শুধু বলবো এতটা অভিমান পোষো না। অভিমানের অস্তিত্ব মানুষটি পর্যন্তই। ধারা একটা বাক্য বলল না, শুধু শান্তভাবে কথাগুলো শুনল। তারপর সেই কাগজগুলো হাতে নিল। মনের মাঝে ঝড় চলছে। গাঢ় অভিমানের প্রলেপের ভেতর মূর্ছা প্রায় ছোট মেয়েটি বাবার স্নেহের কাঙাল হৃদয়টা বারবার হাহাকার করছে। মস্তিষ্ক এলোমেলো হয়ে আছে। কিছু বলার আগে অনলের কঠিন হাতজোড়া দীপ্তের কলার টেনে ধরল। হিনহিনে কণ্ঠে বলল, কি যাই এখানে? দীপ্ত উত্তর দেবার আগে মেয়েলি কণ্ঠে তীব্র স্বর শোনা যায়। দীপ্ত স্কাউন্ডেল রাস্কেল। মেয়েটার স্বর কর্ণপাত হতে তিনজন বিস্মিত নজরে পেছনে তাকালো। তাদের কিছু বুঝার আগে মেয়েটা ছুটে এলো দীপ্তের দিকে। সজোরে চর বসিয়ে দিল দীপ্তের গালে। অনল পরিস্থিতি দেখে ছেড়ে দিল দীপ্তের কলার। মেয়েটা সেই সুযোগে দীপ্তর কলার টেনে ধরল। ক্ষুব্ধ কণ্ঠে বলল, তুমি কি ভেবেছো বাংলাদেশে আসলে আমি তোমার কীর্তি জানবো না? তুমি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে আকাম করতেছো, এভাবে ঠকালে আমাকে। তুমি ভুল ভাবছো দিশা। ও আমার চোখ কি অন্ধ? আমি বুঝি না কে এই মেয়ে? বল কে এই মেয়ে, নয়তো আমি তোমার ছাল তুলে নিব। মেয়েটার ক্রোধ বাড়ল। সে কলার ছেড়ে দীপ্তের ঝাঁকড়া চুল টেনে ধরল। এদিকে অনল এবং ধারা হা হয়ে তাকিয়ে আছে দীপ্ত এবং মেয়েটার দিকে। মেয়েটা ক্রমেই তার চুল টেনে যাচ্ছে। দীপ্ত আর না পেরে বলেই উঠল, আরে ও ধারা, আমার ওর সাথে কিছুই নেই। লিভ মি প্লিজ, ইটস এ হার্টিং শো। এবার মেয়েটি থামল। ভ্রুকুচকে কঠিন দৃষ্টি প্রয়োগ করলো সে ধারার দিকে। কাটকাট কণ্ঠে বলল, তুমি ধারা? হ্যাঁ। ভীত কণ্ঠে উত্তর দিল ধারা। অনল এখনো বিস্মিত, হচ্ছেটা কি বুঝতে পারছে না সে। দীপ্ত তার কাকের বাসা চুলগুলোকে ঠিক করে বলল, ও দিশা, আমার ফিয়ন্সে একটু এরকম। দীপ্তের কথায় চোখ বিস্ফোরিত হলো অনলের। সে ভেবেছিল দীপ্ত হয়তো ধারাকে পছন্দ করে, অথবা তার খারাপ কোনো মনোবাঞ্ছা রয়েছে। এখন দেখছে তার বাগদত্তাও আছে, ফলে আরও ক্রোধান্বিত হলো। তোমার মতো পুরুষ তো আমি দেখিনি। হবু বউ থাকা সত্ত্বেও আমার বউকে লাইন মারো। নো নো নো, ও ধারাকে কখনোই লাইন মারিনি। আমি কখনোই ধারাকে লাইন মারিনি। দে শুড ট্রাস্ট মি। আমি ধারাকে বোনের নজরে দেখি। দীপ্তের কথা শুনে মেয়েটা একটু লজ্জিত হলো। দীপ্তের চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, সরি, আমি বুঝিনি ও ধারা। আসলে কিছুদিন যাবৎ কিছু আইডি থেকে আমাকে মেসেজ করা হচ্ছিল। ফার্স্টে ইগনোর করলেও তোমার আর ধারার ছবি দেখে আমি টেম্পার রাখতে পারিনি। আসলে ওর নাম শুনেছি শুধু, কখনো ছবিতে দেখিনি। তাই তো কালকে প্রথম ফ্লাইটেই চলে এলাম। সরি লেগেছে। অনল এবং ধারার বুঝতে বাকি রইল না কাজটি কাদের। কিন্তু বিচ্ছু দুটো তিশাকে কিভাবে খুঁজে নিল বিশাল বিস্ময়ের ব্যাপার। অনল আর অপেক্ষা করল না। দীপ্ত এবং তিশার কাছ থেকে বিদায় নিয়ে ধারাকে নিয়ে বাড়ি ফিরল। ধারা সারা রাস্তা নিশ্চুপি ছিল, নিজের সাথেই নিজে যুদ্ধ করতে হচ্ছে। বাসায় ফিরতেই সকলকে জড়ো করলো অনল। ধারাও বুঝে পেল না কি হয়েছে। জামাল সাহেব, রাজ্জাক, ইলিয়াস, রুবি যমজদয় বেশ অবাক। কৌতূহলের বশে সুভাষিনী বলে উঠলেন, কি হয়েছে? আমার সবাইকে কিছু বলার আছে। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনলের কথায় সকলেই বিস্মিত হলো। কৌতূহলী নজরে তাকিয়ে রইল তার দিকে। অপরদিকে ধারার হৃদয়ে জমল একরাশ ভয়। দীপ্ত যে কোম্পানির চাকরিটার কথা বলছিল সেটা কি তবে গ্রহণ করেছে অনল? হয়তো সেটাই বলার জন্য সকলকে জড়ো করেছে। বুক চিরে তপ্ত নিঃশ্বাস বের হলো ধারার। অহেতুক অভিমান সে করবে না। অনল যে সিদ্ধান্তই নেক না কেন সে তার পাশে রইবে, কারণ সে অনলকে বিশ্বাস করে। জামাল সাহেব বেশ অধৈর্য হলেন। একেই তার শরীরটা আজকাল খুব একটা ভালো নেই, তারপর এমন শ্বাসরুদ্ধকর পরিবেশে তার অস্বস্তি বাড়ছে। সে হুঙ্কার ছেড়ে বললেন, এত ভনিতা না কইরে খোলসা করে কও কি করবা? আমি ধারাকে বিয়ে করতে চাই। অনলের কথায় আক্কেল গুরুম হবার উপক্রম। ধারার চোখ জোড়াও বিস্ফোরিত হবার জোগাড়। লোকটা বলে কি? রাজ্জাক সাহেব ভ্রুকুচকে অবাক কণ্ঠে বললেন, বিয়ে করা বউকে আবার বিয়ে করবি? হ্যাঁ, আপত্তি আছে তোমাদের? থাকলে বলো, এজন্য সবাইকে জড়ো করেছি। অনলের কণ্ঠে জড়তা নেই। সে মজাও করছে বলে মনে হচ্ছে না। তার ব্যক্তিত্বে অহেতুক মজা ঠাট্টা করাটা নেই। থাকলেও সেটা পরিবারের কাছে গোপনীয়। পরিবারের কাছে সে এক কথার মানুষ। এশা এর মাঝে আশাকে খোঁচা দিল, ফিসফিসিয়ে বলল, ছেঁড়াকালির ডোজে কি অনল ভাই ঘাবড়ে গেছে? লোকটার মনে হয় মাথা মতো আউলিয়ে ফেলেছে। অত বুদ্ধিমানদের এমনটাই হয়। আমি তো আগেই জানতাম ধারাপুর সাথে থাকতে থাকতে এমন হবেই। অপরদিকে বড়দের সকলের মাঝে বেশ উত্তেজনা। ধারাকে আবারও বিয়ে করার কথাটা তাদের উত্তেজনার কারণ নয়। কারণটা হলো হঠাৎ এই প্রস্তাবের পেছনের উৎসটি। অনলের সকলের হতবাক মুখের দিকে এক পলক চেয়ে গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর প্যান্টের পকেট থেকে একটা কাগজ বের করে জামাল সাহেবের হাতে দিল। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাদের মেয়েটি এখন সাবালিকা। আমি ওর বার্থ সার্টিফিকেট ঠিক করিয়েছি।
শুধু তাই নয়, ওর আইডি কার্ডও সপ্তাহখানেকের মধ্যেই চলে আসবে। সুতরাং এবার আমাদের রেজিস্ট্রি বিয়েতে ঝামেলা নেই। আর বাকি রইল আমার বিয়ের কথা। গতবার তোমরা আমার বিয়ে দিয়েছিলে, তাও আমাদের অমতে, অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেইল করে। এবার বিয়েটা আমাদের সম্মতিতেই হোক। মানুষ জীবনে একবারই বিয়ে করে, সেই দিনটা সোনালি ফ্রেমে বাধাই করে রাখে। কিন্তু তোমরা যেভাবে বিয়ে দিয়েছিলে, আমার মনে হয় না সেটা কালো ফ্রেমেও বাঁধানোর মতো। একটা ছবিও নেই, বাচ্চা কাচ্চা হলে তো দেখতেও পারবে না। তাই আমি আবার আমার বউকে বিয়ে করতে চাই, তাও ধুমধাম করে। অনলের কথাগুলো শুনে সকলের মুখে মিটিমিটি হাসি। তবে এতদিনে ছেলের অন্তঃস্থলে প্রণয়ের ফুলটি ফুটল। অন্যদিকে অনলের কথাগুলো শুনে লজ্জায় আর দাঁড়িয়ে থাকতে পারল না ধারা। বড় বড় পা ফেলে রুমের দিকে হাঁটা দিল। লোকটার কি সত্যি মুখে কিছুই বাঁধে না? মুহূর্তেই রক্তিম হয়ে উঠল কোমল গালজোড়া। এত লজ্জার মাঝেও এক প্রশান্তিতে হৃদয়ে ছেয়ে আছে। তার প্রিন্স উইলিয়াম তাকে ছেড়ে কোথাও যাবে না। উপরন্তু সে আবারও বধূ বেশে সাজবে প্রিন্স উইলিয়ামের জন্য। কথাগুলো ভাবতেই ঠোঁটের কোণে মনের ব্যালকনির এক টুকরো কুসুম প্রভা ঠাঁই নিল। মুখখানা দুহাতে ঢেকে নিল ধারা। ইস, এত লজ্জা আজ কেন ভিড়ল? এর মাঝেই ঘরে প্রবেশ করে অনল। ধীর পায়ে এগিয়ে এলো ধারার দিকে। শক্ত হাতের বেষ্টনীতে আঁকড়ে ধরল ধারার কোমর। থুতনি ঠেকালো ধারার কাঁধে। আলতো কণ্ঠে বলল, ওখান থেকে চলে এলি যে? দাঁড়িয়ে থেকে তোমার কথা শুনতাম, দেখা যেত এখানে বাচ্চা কাচ্চার বিয়ের প্ল্যানও করে ফেলতে। বউ বুঝি লজ্জা পেয়েছে? এখনই লজ্জা পেলে হবে? এবার কিন্তু ঘরের বাহিরে রাত কাটাবো না আমি। তখন লজ্জা পেলেও আমি কিছু নির্লজ্জ হব। ধ্যাত। ধারা মুখ লুকালো অনলের বক্ষস্থলে। আড়ষ্টতা তাকে কাহিল করে তুলছে। অনল নিঃশব্দে হাসল। হাতের বাঁধন করল আরও নিবিড়। ধারা কেশে বাহাতটা ডুবালো। আলতো করে বিলি কাটতে কাটতে বলল, সকালে এই সার্টিফিকেটের কাজেই গিয়েছিলাম, তাই তোকে ভার্সিটিতে দিতে পারিনি। রাগ করিসনি তো? একেবারেই না। জানো, যখন বলেছিলে তুমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছো, আমি ভেবেছিলাম তুমি হয়তো অস্ট্রেলিয়ার চাকরিটার কথা বলবে। তুই জানতে কিভাবে? আমি তো তোকে এই কথাটা বলিনি। অনলের কণ্ঠে বিস্ময়। ধীর কণ্ঠে ধারা বলল, দীপ্ত ভাই বললেন আসলে এই চাকরিটা সেলিম আহমেদই দিয়েছিল। ভাগ্যিস আমি অফারটা নেইনি, আর একটু হলেই ফাঁদে পা দিতাম। ধন্যবাদ। কেন? আমার জীবনে আসার জন্য, আমাকে এতটা আপন করে দেওয়ার জন্য, আমার প্রণয়িনী হওয়ার জন্য, গোটা তুইটাই আমার হবার জন্য অসংখ্য ধন্যবাদ। অনল কিছু সময় চুপ থাকলো। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল। ধারা আর কথা বলল না, শুধু চুপ করে লেপ্টে রইল অনলের বুকে। লোকটার হৃদস্পন্দন শুনতেও বেশ ভালো লাগে তার, যেন কোনো মধুর ধ্বনি। এর মাঝেই অনলের ফোন বেজে উঠল। মুহূর্তটিতে ছেদ পড়ায় একটু বিরক্ত হলো অনল, কিন্তু ফোনের নাম্বারটি দেখা মাত্রই দেরি করল না। অধীর কণ্ঠে বলল, শিহাব ভাই রেজাল্ট দিয়েছে। হ্যাঁ অনল, মাত্র বোর্ডে টাঙ্গালো। তোমার বউ তো ছক্কা পিটিয়েছে। এত কঠিন প্রশ্নেও সে এ পেয়েছে। ভাবা যায়? আনসারি স্যারের মাথায় হাত। উনি কি করবেন বুঝছেন না। উপরন্তু যে মেয়েটি কমপ্লেন দিয়েছিল সে এসে স্বীকারোক্তি দিয়েছে হিংসের বশে সে এই কাজ করেছে। হয়তো মেয়েটিকে বছরখানেকের জন্য রেস্ট্রিক্টেড করবেন। আর তোমার বিষয়টা কাল আসলেই জানতে পারবে। আনসারি স্যারের মুখখানা দেখার মতো ছিল অনল। শিহাবের কথাটা শুনতেই প্রফুল্ল চিত্তে অনল বলল, ধন্যবাদ ভাই এত ভালো একটা খবরের জন্য। রাখছি। ফোন রেখে অনল ছুটে এলো ধারার কাছে। শিহাবের নাম শুনতেই ধারার বুক ধক করে উঠেছিল। বিকালে রেজাল্ট প্রকাশের কথা। এত কিছুর মাঝে সে ভুলেই গিয়েছিল ব্যাপারটা। ভয়ার্ত কণ্ঠে বলল, আমি কি তোমার মান রাখতে পেরেছি? হাল বাত দেখতে হবে না বউটা কার। আমরা জিতে গেছি ধারা। তুই সবাইকে দেখিয়ে দিয়েছিস তুইও পারিস। তুমি খুশি তো? ধুর পাগলি, যেখানে তুই আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিস আমি কি অখুশি হতে পারি? আজ আমার থেকে খুশি হয়তো কেউ নয়। আবারও ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার প্রণয়কে এতটা যত্নে রাখার জন্য। ভালোবাসি, গোটা তুই তাকে ভালোবাসি। ধারা টলমলে চোখে তাকিয়ে রইল অনলের চোখের দিকে। নিদারুণ মাদকতা যেন এই নয়ন জোড়ায়। হৃদয়টা নিমিষেই শান্ত হয়ে যায়। অনল উষ্ণ ঠোঁট ছোঁয়ালো ধারার অশ্রুসিক্ত চোখে। নরম কণ্ঠে বলল, এই চোখ জোড়া যে আমার বড্ড প্রিয়, তার এই অলংকারটুকু কিভাবে নষ্ট হতে দেই? নিগুড় রাত। অনল গভীর ঘুমে। ধারা এখন নির্ঘুম জেগে আছে। মনে একটা বিশ্রী কৌতূহল জেগেছে। সেলিম সাহেবের চিঠি পড়ার একটা দুর্বার ইচ্ছে তাকে ঘুমোতে দিচ্ছে না। হৃদয়ের মস্তিষ্ক বারবার যেন যুদ্ধ করছে। মস্তিষ্ক বারবার তাকে বাধা দিচ্ছে।
অথচ হৃদয় বলছে একটাবার পড়লে কি হবে। অবশেষে জয়ী হলো হৃদয়। ধারা চুপিসারে চিঠিগুলো নিয়ে বসলো। ল্যাম্পের আলোর নিচে রাখলো চিঠিগুলো। সময়ের ছাপ চিঠিগুলোতে স্পষ্ট। সাদা কাগজ হয়ে উঠেছে রং বেরঙের বল পেনের কালির বর্ণ হয়ে উঠেছে বিবর্ণ। গোটা গোটা করে লেখা। ধারা পড়তে লাগলো চিঠিগুলো। প্রিয় সুরাইয়া, আমার সালাম নিও। গত চিঠিতে জানতে চেয়েছিলে আমি কেমন আছি। আমি ভালো আছি, শুধু এখানে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। কষ্টটি অবশ্য নিজের সৃষ্ট। আসলে কি বলতো, মানুষ না সুখ খুঁজতে ভালোবাসে, কিন্তু তারা অনুসন্ধানে এতই ব্যস্ত হয়ে পড়ে যে সুখটা সামনে থাকলেও বোঝে না। আমার মতো অভাগা আর কি। এই দেখো না, সুখ খুঁজতে এখানে আসা, সুখী হতে রোকসানাকে বিয়ে করা, অথচ আমি পৃথিবীর সব থেকে অসুখী। আফসোস খুব বাজে জিনিস, কুরে কুরে খাই এই আফসোস। দেখো না, এখন আফসোস হয়। দেশে কি সুখে ছিলাম আমরা? এত অর্থ ছিল না, কিন্তু সুখে ছিলাম বলো। রোজ খেটে আসতাম, তুমি আমার অপেক্ষায় থাকতে। আমি তোমার জন্য বকুল ফুলের মালা নিয়ে আসতাম, তোমার হাতে দিতেই কি লজ্জা তোমার। অথচ অর্থ আমাকে এতই অমানুষ করে দিল যে সুখটাও চোখে ধরা পড়ল না। আসলে একটা ক্ষোভ ছিল, বাবাকে মিথ্যা প্রমাণ করার ক্ষোভ। বাবার তোমাকে বেশ পছন্দ ছিল জানো তো। তোমার জন্য গ্রাম থেকে সব থেকে বড় মাছটা সেই পাঠাতেন আমার কাছে। আদিক্ষেতা মনে হতো আমার, এখনও মনে আছে। বিয়ের দিনও বাবা আমাকে থাপ্পড় দিয়েছিলেন, আমি বিয়ে করতে চাচ্ছিলাম না বিধায়। এখন মনে হয় জানো, আমার তো অজাতের সাথে বিয়েটা না হলেও হয়তো তুমি ভালো থাকতে। আমি হীরের মূল্য বুঝিনি সুরাইয়া, গাছের পেছনে ছুটেছি। আচ্ছা, তোমার বড্ড অভিমান তাই না? তাই তো আমি আসার আগেই পাড়ি দিলে। সেদিন যদি একটু আগে আসতাম, তোমায় দেখতে পেতাম। তোমার ক্ষমার আমি যোগ্য নই, আমি চাই না তুমি আমাকে ক্ষমা করো। তবে আরেকটি বার তোমাকে দেখতে বড় ইচ্ছে করে, আরেকটি বার তোমার কথা শুনতে ইচ্ছে করে। সুরাইয়া, আমি কি এই গ্লানি বয়েই সারাটা জীবন কাটাবো? ওপারে কি মিলবে দেখা? পরজীবনে একটি তোমায় দেখার স্বাদ যে রয়েই গেল গো। তুমি আমাকে অন্যভাবেও তো শাস্তি দিতে পারতে। এই আত্মগ্লানি যে বড্ড নিষ্ঠুর সুরাইয়া। আচ্ছা, আমি যদি অন্যায় না করতাম, তুমি কি থাকতে আমার সাথে, আমার পাশে থাকতে? আফসোস, উত্তরটা পাওয়া হলো না। ইতি পাপে ছিলেন। ধারা আর পারল না, রেখে দিল চিঠিগুলো। দম আটকে আসছে, খুব রাগ হচ্ছে মানুষটার প্রতি, আবার এক কোণে দয়াও হচ্ছে। যে মানুষের দোষী সেই মানুষটাই আজ নেই, তার ক্ষমাটা ইহজীবনে জুটল না তার। চোখ মুছে নিল ধারা, চুপিসারে শুয়ে পড়ল অনলের পাশে। অনলের গা ঘেঁষে শুতেই বলিষ্ঠ হাত টেনে নিল তাকে বুকে, মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে যা, বেশি ভাবিস না। ধারা অবাক হলো বটে, তবে কিছু বলল না। শান্ত বাচ্চার মতো গুটিসুটি মেরে লেপ্টে রইল অনলের বুকে। সেলিম সাহেবদের প্যাকিং শেষ পর্যায়ে, তারা আগামীকালই অস্ট্রেলিয়া ফেরত যাবেন। অবশেষে তার কাজ শেষ হয়েছে, মেয়েকে নিয়ে সে নিশ্চিন্ত। অনল তার অফার ফিরিয়ে দিয়েছে, তাই সে বেশ খুশি। মাঝে মাঝে হেরে যেও আনন্দ হয়। এর মাঝে ডোরবেল বাজলো। সেলিম সাহেব নিজে খুললেন। খুলতেই বেশ অবাক হলেন, কারণ ধারা দাঁড়িয়ে আছে। তপ্ত নিঃশ্বাস ছাড়লেন তিনি, হয়তো আবারও কথা শোনাতে এসেছে, এটা তার প্রাপ্য। তাই অমলিন কণ্ঠে বললেন, ভেতরে আসো। একটু কথা আছে, বেশি সময় নিব না। আসো। ধারা ভেতরে এলো। সেলিম সাহেব তার ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন। সেখানে বেতে চেয়ারে পাতা, সেখানে বসলো ধারা। আকাশে সাদা মেঘের মেলা, শরতের তাপ মুখে আঁচড়ে পড়ছে তার। ধারা তার চিঠিগুলো এগিয়ে দিল সেলিম সাহেবের দিকে। তিনি অবাক কণ্ঠে বললেন, এগুলো তোমার কাছে? পেয়েছি, একটা দুটো পড়েছিও। যেহেতু মালিক আমি না, তাই ফিরিয়ে দিলাম। আপনাকে কিছু কথা বলবো। প্রথম আমি চ্যালেঞ্জ জিতে গেছি। অবশ্য এটা বলার প্রয়োজন নেই, আপনার ব্যাগ গোছানো দেখে বোঝা আছে। আর দ্বিতীয়ত, সেদিন আপনাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। বয়সে আপনি বড়, এটা আমার বলা উচিত হয়নি, যদিও আপনি কথা শোনার মতোই কাজ করেছেন। যাকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তা হলো আমি আর আপনার প্রতি ক্ষোভ, রাগ, অভিমান রাখবো না। এগুলো অহেতুক, শুধু শুধু আমার কষ্ট হয়। আর একটা অনুরোধ, আমার উপর এই জোরপূর্বক ভালোবাসাটা চাপিয়ে দেবেন না। সম্পর্ক তৈরি হতে সময় লাগে, ভালোবাসা জোর করে আসে না, মন থেকে আসে। মা আপনাকে অনেক ভালোবাসতো, আপনি এই ভালোবাসার মূল্য দিতে পারেননি। হয়তো আপনার শাস্তিটুকু এই অনুতাপের মাঝেই আছে। মানুষটা তো নেই, আফসোস, তার ক্ষমাটা আপনার ভাগ্যে নেই। যাই হোক, আজ উঠছি। আমার আগামী শুক্রবার বিয়ে, আসবেন। ভাববেন না আমি দিলাম, দাওয়াতটা নানা ভাই দিয়েছে।
বলেই উঠে দাঁড়ালো ধারা। সেলিম সাহেব সেখানেই বসে রইলেন। মেয়েটাকে এত শান্ত এই প্রথম দেখলেন। মেয়ের ক্ষমা হয়তো পেলেন, কিন্তু বাবা ডাকের আফসোসটা রয়েই গেল। অবশ্যই শাস্তিটুকু প্রাপ্য। কিছু অন্যায় ভোলা যায় না, কিছু ভুলের প্রায়শ্চিত্ত হয় না। শুক্রবার লাল বেনারসিতে বসে আছে ধারা। অস্বাভাবিক সুন্দর লাগছে তাকে। সে অধীর হয়ে প্রতীক্ষা করছে অনলের আসার। কমিউনিটি সেন্টার স্টেজে সে বসে আছে। অপরদিকে অনল এবং তার বন্ধুরা বরপক্ষের গাড়ি নিয়ে আসছে। বাড়ির সকলে এখানে উপস্থিত কনেপক্ষ হিসাবে। এবার অনলের গাড়ি আসার পালা। প্লাবনী এই বুদ্ধি বের করেছে। এক বাড়িতে বিয়ে বলে কি কনেপক্ষ বরপক্ষের নিয়ম কানুন মানবে না? বন্ধু মহলে এসেছে ধারাকে সাহস দিতে। বান্ধবীর বিয়ে বলে কথা। অবশ্য এসবে আরেকটা কাণ্ড ঘটেছে। বিবিসি দিগন্ত তার এলোমেলো হৃদয়টা মাহির সম্মুখে রেখেছে। মাহির উত্তর জানা হয়নি। যমজের দায়িত্ব জুতোর উপর। তারা ধারাপুর বোন হিসেবেই আছে। তাদের পুরো বাহিনী সকাল থেকে জুতো লুকিয়ে রেখেছে। এত আনন্দ মুহূর্তে মিলিয়ে গেল যখন স্মৃতি ছুটে এলো। উৎকণ্ঠিত হয়ে বলল, ধারা, আমাদের হাসপাতালে যেতে হবে। স্মৃতির কথাটা শুনতেই ভেতরটা মোচড় দিয়ে উঠল ধারার। এক অজানা ভয়ে বুকে কম্পন সৃষ্টি হয়েছে। কথাগুলো দলা পাকাচ্ছে, তবুও খুব কষ্ট করে বলল, কেন হসপিটালে কেন? অনলদের একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাত্র ফোন দিয়ে জানালো। আমি ওখানে যাচ্ছি, তুমি যাবে? কথাটা মস্তিষ্কে প্রবেশ করতে সময় নিল ধারার। সে কিছু সময় ফেলফেলিয়ে চেয়ে রইল। বুকের ভেতরটা মুহূর্তেই দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। এমনটা তো হবার ছিল না। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে সুখময় দিন ছিল। প্রকৃতি কি তবে জীবনের সুখটা লিখেনি? একটা বইয়ে পড়েছিল, পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যেই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। ধারার সাথেও কি তাই হবে? তার প্রণয়ের প্রহেলিকা কি প্রহেলিকা হয়েই রইবে? ভাবতেই অবাধ্য ঝড় হানা দিল হৃদয়ের অন্তঃস্থলে। তার চোখে জমল কিছু বিষণ্ণতা। স্মৃতিধারাকে হালকা করে ধাক্কা দিল, নরম কণ্ঠে বলল, তুমি কি যাবে? ধারা কিছু না বলে মাথা উপর নিচ দোলালো শুধু। কথাগুলো যেন দলা পাকিয়ে গিয়েছে তার। অপরদিকে রাজ্জাক ধপ করে বসে পড়ল। সুভাষিনীর অশ্রু বাদ মানছে না। স্মৃতি কিছু বলতেও পারছে না, কারণ প্লাবন তাকে শুধু হাসপাতালের নামটুকুই বলেছে, আর কিছুই বলেনি। জামাল সাহেবকে দেখা গেল সবচেয়ে স্থির। তিনি রাশভারী কণ্ঠে বললেন, ইলিয়াস, তুমি ধারার সাথে যাও, রাজ্জাক এখানে থাকুক। ইলিয়াস মাথা নাড়ালো। ধারা, স্মৃতি, বন্ধুমহল এবং ইলিয়াস রওনা দিল হাসপাতালের পথে। পুরোটা সময় থমথমে হয়েছিল ধারা। শুধু শান্ত নজরে তাকিয়েছিল পিচঢালা পথের দিকে। তার চোখের সামনে ভাসছে গতরাতে স্বর্ণালী মুহূর্তগুলো। বিয়ের জন্য কনে বরকে আলাদা করে রাখার নিয়ম জারি করেছিলেন সুভাষিনী। যখন উৎসব মুখর ঘরটি ঘুমন্ত, তখন চুপিসারে ময়ের সাহায্যে এসেছিল অনল। কোনো মতে বারান্দায় উঠে ধীর কণ্ঠে ডাকলো ধারাকে। অনলের কণ্ঠ শুনে চমকে উঠল ধারা। আগে পাশে চোখ গেল। যমজেরা ঘুমে কাদা। তারা ঘুম মানে একদম শান্তি, নয়তো সারা ঘরে মাইক দিয়ে জানিয়ে দিত। ধারা চুপিসারে পা টিপে এগিয়ে গেল বারান্দায়। অনল রেলিং পেরিয়ে প্রবেশ করলো। ধারাকে দেখতেই মুখে ফুটে উঠল মুগ্ধ হাসি। ধারা অবাক কণ্ঠে বলল, এত রাতে আসলে যে? কি করব? তোর শাশুড়ি যে প্যারাটা দিচ্ছে, বড় বউ কিনা আলাদা থাকবে, মানা যায়? অনলের অভিযোগে খিলখিল করে হেসে উঠল ধারা। তারপর বলল, বিয়ে করার জিদ তো তোমার ছিল ভূগো। বিচ্ছুগুলো ঘুম। হ্যাঁ, তুমি মই পেলে কিভাবে? আমার টিম আছে না? ধারা উকি দিতেই দেখলো প্লাবন এবং রবিন দাঁড়িয়ে আছে। ধারা এবার শব্দ করেই হেসে উঠল। বন্ধু হবার পুরো ফায়দা তুলছে অনল, নয়তো রাত 3টেতে এভাবে পাহারা দিতে ধার করায়। অনল ধারার দিকে অপলক চাহনিতে তাকিয়ে আছে। পূর্ণ চন্দ্রিমায় নিজে চন্দ্রিমাকে দেখতে এক অসামান্য শান্তি অনুভূত হচ্ছে। অনল ধীর কণ্ঠে বলল, আবার ঘুম হচ্ছে না ধারা, কি করা উচিত? কেন ঘুম হচ্ছে না কেন? বুকটা ফাঁকা ফাঁকা লাগে, তুই ছাড়া যেন সব শূন্য। আর একটা রাত, তারপর আর শূন্য লাগবে না। আজ পৃথিবীর জন্য জ্যোৎস্না রাত। আমার জ্যোৎস্না বিলাসটা না হয় তুলে রাখলাম আগামীকালের জন্য। আমার প্রণয়ীর সাথে না হয় জ্যোৎস্নাটা দেখব। বলেই ধারার কপালে উষ্ণ ছোঁয়া দেয় অনল। ধারা অপলক নয়নে তাকিয়ে থাকে লোকটার দিকে। অসম্ভব সুন্দর লাগছে হলদে পাঞ্জাবিতে প্রিন্স উইলিয়ামকে। জ্যোৎস্নায় যেন তার সৌন্দর্য একটু বেশি মনোমুগ্ধকর লাগছে। ধারা বেহায়ার মতো কিছু সময় তাকিয়ে রইল। তার চোখে চোখ রেখে মৃদু কণ্ঠে আওড়ালো। গাড়ির ব্রেক কষতেই কল্পনার মাঝে ভাঙন ধরে। স্মৃতি ধীর কণ্ঠে বলে, আমরা পৌঁছে গেছি। ধারা তড়িঘড়ি করে দরজা খোলে। এরপর শাড়িটা তুলে ছুটে ভেতরে যেতেই করিডোরে দেখা যায় প্লাবন এবং রবিনকে। তাদের দেখতে ধারা ব্যগ্র কণ্ঠে শুধায়, অনল ভাই কোথায়? প্লাবন এবং রবিন মুখ চাওয়াচাই করে। ইকরাম তখন ঔষধ হাতে প্রবেশ করে। ধারার চোখ টলমল হয়ে রয়েছে। প্লাবন ধীর কণ্ঠে বলে, সরি ধারা, তোমার এই সুন্দর দিনটা আমাদের জন্য নষ্ট হয়ে গিয়েছে।
হয়েছেটা কি বলবেন তো? সে কোথায়? আসো আমাদের সাথে। বলেই একটা রুমে নিয়ে যায় ধারাকে। সারাটা পথ তার হৃদস্পন্দন বাড়াই ছিল। রুমে প্রবেশ করতে ধারা হতবাক হয়ে গেল। দীপ্ত, সেলিম সাহেব এবং তিশাও সেখানে উপস্থিত, আর শুভ্র বিছানায় অর্ধশায়িত অনল। অনলের বাঁ পাটা বালিশের উপর রাখা, পায়ের পাতায় প্লাস্টার লাগানো। ধারাকে দেখতেই অনল অবাক কণ্ঠে শুধালো, তুই এখানে কেন? প্লাবন ভাইয়া আনিয়েছেন। অনল প্লাবনের দিকে চোখ পাকালো। প্লাবন বলল, উপায় কি? তুমি যে জিদ করেছিলে সে কিছুতে হাসপাতালে থাকবে না। এদিকে পায়ে প্লাস্টার লাগা। আমার বিয়ে কি এই হসপিটাল থেকে হবে? প্লাবন এবং অনলের মাঝে বাঁধল তর্কযুদ্ধ। ধারা কিছুই বুঝতে পারছে না। সে একটা সময় বিরক্ত হয়ে বলল, হয়েছেটা কি একটু বলবে? অতি উৎসাহে পা ভেঙে বসে আছে। প্লাবন পুরো ঘটনাটা বিশ্লেষণ করলো। সিঁড়ি থেকে নামার সময় বেখেয়ালিতে অনল খেয়াল করেনি সেখানে পানি ছিল। সকালবেলায় বিনা নোটিশে বৃষ্টি হওয়ার জন্য সিঁড়িতে হালকা পানি জমেছিল। ফলে পানিতে পিছলা খেয়ে এক সিঁড়ি মিস করে ফেলে। টাল সামলাতে না পেরে পড়ে যায় সে। রবিন এবং ইকরাম তাড়াতাড়ি তাকে তুলে ধরে, কিন্তু বিপাক বাঁধে যখন দাঁড়াতে গেলে দেখে পা আর ফেলতে পারছে না। ফলে তারা কোনো মতে ধরে তাকে গাড়িতে তোলে। অনলকে গাড়িতে তোলার সময় দীপ্তদের সাথে দেখা হয়। ঘটনাক্রমে তারা তিনজনও যুক্ত হয়। সেন্টারের বদলে প্লাবন গাড়ি নিয়ে আসে হাসপাতালে। ডাক্তার এক্সরে করে জানায় তার পায়ের পাতা ফ্র্যাকচার হয়ে গেছে, ফলে সেখানে প্লাস্টার করে দিয়েছেন। কিন্তু অনল তো অনল, সে মোটেও হাসপাতালে থাকবে না। সে এখন তার বিয়েতেই যাবে। তাই বাধ্য হয়ে প্লাবন স্মৃতিকে ফোন করে, শুধু বলে ধারাকে নিয়ে আসো। সেলিম সাহেবও বোঝার চেষ্টা করেছে অনলকে, কিন্তু ফলাফল শূন্য। দীপ্ত এটাও বলে, ভাঙ্গা পায়ে বিয়ে করবে? ছবিতে কেমন আসবে বলো? এর চেয়ে মাসখানেক পর বিয়েটা করো। আমি কি ছবি তোলার জন্য বিয়ে করেছি? আমি আমার বউকে বিয়ে করব, আর আজই করব। অনলের যুক্তির সামনে যেন সকলেই ব্যর্থ। ধারা হাসবে না কাঁদবে বুঝে পেল না। প্রিন্স উইলিয়ামকে প্রথম এত জেদি রূপে দেখল সে। নির্বিকার চিত্তে ভাবগুরু গম্ভীর মানুষটি আজ বাচ্চাদের মতো জেদ করছে ভেবেই ভালো লাগছে তার। এই জেদটিও তো তার জন্যে। ধারা গম্ভীর কণ্ঠে বলল, ডক্টর কি রিলিজ দিয়েছে? হ্যাঁ, ডক্টর বলেছে বাড়িতে নিয়ে যেতে পারবো। তোমার বডি বলেছে সে কমিউনিটি সেন্টারেই যাবে। আপনি একটু বাইরে যান, আমি কথা বলে দেখছি। ধারার কথায় কেউ বাধা দিল না, সবাই বাইরে চলে গেল। ইলিয়াস জানিয়ে দিল, আর চিন্তা করিল না, কিছু হয়নি। সিঁড়ি দিয়ে পড়ে পা ভেঙেছে, পায়ে পট্টি লাগিয়ে বেড রেস্ট দিয়েছে। সবাই চলে গেলে ধারা তার সামনে দাঁড়ায়। মাজায় হাত দিয়ে বলে, জেদ করছো কেন? এখন তুই লেকচার দিবি না। আজব, তুমি এই অবস্থায় বিয়ে করবে? অনল একটু চুপ করে রইল, তারপর কণ্ঠ নরম করে বলল। অনলের অদ্ভুত যুক্তির কাছে হার মানল ধারা। অবশেষে ভাঙা পায়ে বিয়ে করার সিদ্ধান্তটা গ্রহণ হলো। ইলিয়াস তো বলেই উঠল, এই না হলে আমরা ভাবতেছি একটু একটু পাটা ভাঙলে কিছুই হয় না, বিটা আসল। অনল বিয়েতে পৌঁছালো ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে। বিয়েটা হলো খুব সুন্দরভাবে। এদিকে এশা আশাকে দেখালো উদাস। অনল ভাইয়ের জুতো চুরি করেও লাভ হলো না, কারণ অনল দাঁত বের করে বলল, ওই জুতো বেচে ঝালমুড়ি খাস। ফলে জমজেরা অন্য বুদ্ধি বের করলো। কোন ফাঁকে তারা দীপ্ত, প্লাবন, রবিন এবং ইকরামের জুতো চুরি করে নিল। বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, অনল ভাই, তুমি না হুইল চেয়ারে চলে যাবে, তোমার বন্ধুরা কি করবে? তারা যদি খালি পায়ে যেতে চায় আমাদের আপত্তি নেই। দীপ্ত পড়ল মহাবিপাকে। এই জুতো জোড়াকে বাদে নগ্ন পায়ে যেতে একেবারে রাজি নয় সে। ফলে অনলকে অসহায় কণ্ঠে বলল, অনল, ওরা যা চায় দিয়ে দাও, নয়তো এই বোনেরা আমাকে শাস্তি দেবে না, ওদের ভরসা নেই। অনলতি সন্তর্পণে তপ্ত নিঃশ্বাস গোপন করল। এই ধানি লঙ্কারা তার পকেট খসাবে। 4 জনের জুতো 8,000-এর মধ্যে ছাড়ালো। এর মাঝে মাহি দিগন্তকে আলাদা করে টেনে নিল। দিগন্ত অবাক কণ্ঠে বলল, কিছু বলবি? আমার বাসায় সম্বন্ধ দেখছে, আমি 3 বছর ঠেকিয়ে রাখতে পারবো। এরপর কি করবি তুই বুঝে নে। কথাটা বুঝতে না পেরে সে অবাক কণ্ঠে বলল, মানে কি? বোঝা লাগবে না তোমার, তুমি মুড়ি খাও, রাম ছাগল কথাকার। বলেই গজগজ করতে করতে চলে গেল মাহি। দিগন্ত বলল, মাহি, আমি সত্যি বুঝিনি, যাস না। আজ জামাল সাহেবকে দেখালো সব থেকে আনন্দিত। অবশেষে তিনি দায়িত্বমুক্ত। সেলিম সাহেব তার কাছে এলেন, ধীর কণ্ঠে বললেন, কাকা, আমি রাতে অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছি, মেয়েটাকে দেখবেন। জামাল সাহেব উত্তর দিলেন না, শুধু মৃদু হাসলেন। অভিমানের পাহাড়টা ভাঙছে একটু একটু করে। মানুষটা তো নেই, এই মেয়েকে অভিমানটা করে কি হবে? নিগুড়ো রাত, পূর্ণ চন্দ্রিমা নয় আজ, তবুও উজ্জ্বল রূপালী আলোতে ঝলমলে করছে আধারের শহর। মৃদু বাতাস উঠছে ধারার খোলা চুল। অনলের টবে শিউলি ফুলের মৃদু গন্ধ মম করছে বারান্দায়।
অনলের ঘাড়ে মাথা রেখে আছে ধারা, তার স্থির চাহনি নীলাম্বরের দিকে। অনল আলতো হাতে তার চুলে বিলি কেটে দিচ্ছে। হঠাৎ কি মনে করে বলল, খুব ভয় পেয়েছিলি তাই না? তোর চোখের গলা কাজলি সেটার প্রমাণ ছিল। তোমাকে হারাবার ভয়টা এতটা প্রখর হবে জানা ছিল না। পুরোটা রাস্তা ভেতরে ঝড় চলছিল। তোমাকে ছাড়া যে সবকিছু শূন্য লাগে, হাহাকার করে ওঠে আমার পৃথিবীটা। অনল হাসল। মেয়েটার প্রণয় উপভোগ করতে শান্তি লাগছে। অবশেষে তাদের প্রণয় প্রহেলিকা পরিণয়ের রূপ নিয়েছে। মাঝে মাঝে ভাবতেও প্রশান্তি লাগে, হাজার ঝড়ের মাঝেও সে একা নয়। এই রমণীটি থাকবে সারাটা জীবন, প্রতি মুহূর্ত, প্রতিক্ষণ। অনল নরম গলায় বলল, আমার সুপ্ত মরুভূমির এক পশলা বৃষ্টি তুমি, আমার ঠিকানাই তো তুমি। তাই তো আজ জিদ ধরেছিলাম, তুমিহীন আমার প্রণয় প্রহেলিকা যে অসম্পূর্ণ। অব্যক্তভাবে ভালোবাসি। ধারা আলতো করে হাসল। পাছে গড়িয়ে পড়ল এক বিন্দু অশ্রু। এই অশ্রু বিষাদের নয়, এই অশ্রু পূর্ণতার, তাদের প্রণয়ের পূর্ণতার। ধারা ধরা গলায় বলল, একটা গান শোনাবে? আমার যে বহুদিনের স্বপ্ন। অনল অমত করল না, বাহাতে আগলে ধরল ধারার কাঁধ। সুর তুলল জ্যোৎস্নায় লেপ্টে থাকা রজনীর মায়ায়। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে বসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে বসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি। ধারা চোখ বুজে রয়েছে, একরাশ মুগ্ধতা নিয়ে শুনছে অনলের গান। গানটার মাঝে যেন হাজারো আবদার, হাজারো অনুভূতি, হাজারো ভালোবাসা। মুগ্ধতার অপর নামই তো প্রিন্স উইলিয়াম। তাই তো বারে বারে বলতে ইচ্ছে করে, আমি তোমার, শুধু তোমার প্রণয়িনী।